আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন, অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, স্বাগত। শুরুতেই আমরা দেখে নিব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো পত্রিকার। প্রথম আলো শিরোনাম করেছে, হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে সরকারের প্রচেষ্টা থাকবে বলেছেন প্রধানমন্ত্রী। 12 দিনে 18 জেলায় গ্রেপ্তার কমপক্ষে 253 শিক্ষার্থী। ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা 6 জন সমন্বয়কের। এবং নিহত 113 জন, কম বয়সী শিক্ষার্থী 45 জন। দৈনিক ইত্তেফাক, মোবাইলে সহিংসতার ছবি ভিডিও পেলেই গ্রেফতার। রাজধানীতে গতকাল পর্যন্ত 229 মামলায় 2764 জন গ্রেপ্তার। সাম্প্রতিক সহিংসতায় 147 জনের মৃত্যুর তথ্য পেয়েছি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। খুনিদের খুঁজে শাস্তি দেব বলেছেন প্রধানমন্ত্রী। সমকাল শিরোনাম করেছে, গ্রেপ্তার রিমান্ডে মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশনা। কোটা আন্দোলনে ছদ্মবেশে ঢুকেছে জামায়াত শিবির, একথা প্রধানমন্ত্রী বলেছেন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, আসলে নিহত কত। ব্লক রেইডে আটক আরও সহস্রাধিক। রিমান্ড বাতিল 17 বছরের কিশোরের পাঠানো হয়েছে কিশোর উন্নয়ন কেন্দ্রে। সহিংসতায় নিহত 34 জনের পরিবারের পাশে প্রধানমন্ত্রী। দৈনিক যুগান্তর, নিরাপত্তা হেফাজত নিয়ে প্রশ্ন। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে শাস্তি দেওয়া হবে বলেছেন প্রধানমন্ত্রী। 10 দিন পর চালু মোবাইল ইন্টারনেট। দ্য ডেইলি স্টার, over 2 lakh accused in Dhaka city. Protest, coordinators detention by DV unconstitutional. 70 pellets in 16-year-old student's body. জনাব শিপন, দেখছিলেন যে আমরা দেখেছিলাম যে আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো, এবং যেখানে কয়েকটা বিষয় উঠে এসেছে প্রত্যেকটা হেডলাইনে। সেটি হচ্ছে যে প্রথমত হচ্ছে যে নিহতের সংখ্যা, প্লাস হচ্ছে আপনার এই যে সমন্বয়কদের কর্মসূচি প্রত্যাহার, এবং প্রধানমন্ত্রী যে খুনিদের শাস্তি দিবেন, এই বিষয়গুলো, বা প্রধানমন্ত্রী ইতিমধ্যেই হচ্ছে আপনার শহীদদের, যারা শহীদ হয়েছেন বা নিহত হয়েছেন, তাদের স্বজনদের সঙ্গে দেখা করেছেন। তো এই বিষয়টা নিয়ে যদি বিস্তারিত বলতেন। দেখেন, অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন, একটি একটি করে আমরা আলোচনা করতে পারি। প্রথমত হচ্ছে আপনি যেটি বললেন যে শিক্ষার্থীদের একটা অংশ, অর্থাৎ 6 জন সমন্বয়কারী, তারা ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করেছে, এবং সেটি হয়েছে ডিবি কার্যালয়ের ভেতর থেকে ধারণকৃত ভিডিও বার্তায়। এটি নিয়ে এক ধরনের বিতর্ক চলছে। আপনি জানেন যে কোঠা আন্দোলন একটা শান্তিপূর্ণ আন্দোলন, সেখান থেকে সহিংসতায় রূপ নিল। কিভাবে রূপ নিল, কাদের ইন্ধনের রূপ নিল, সেটা সরকার বিরোধী একটা আন্দোলনে পরিণত হলো, এবং সরকার পতনের মতো এক ধরনের অপচেষ্টা ছিল। এই বিষয়টি এখন আস্তে আস্তে করে বেরিয়ে আসছে। সুতরাং কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা এবং একটা অরাজকতা তৈরি করা, এবং সবশেষে সরকার পতনের আন্দোলনে পরিণত করার একটি নীল নকশার বাস্তবায়ন, সেটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল যদি না কারফিউ জারি হতো, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নামতো এবং সার্বিকভাবে সেই পরিস্থিতি কঠোর হস্তে দমন না করতো। আমরা অনেকবারই বলেছি যে শিক্ষার্থীদের আন্দোলন করার যৌক্তিক অধিকার রয়েছে, তাদের দাবি নিয়ে মাঠে নামার অধিকার রয়েছে, এবং সেটি একটি বিচারাধীন বিষয় ছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলেছিলেন একটু ধৈর্য ধারণের জন্যে, আপিল বিভাগের রায়ের পর্যন্ত অপেক্ষা করার জন্য। আমরা বাস্তবে সেটি দেখিনি, আমরা একটি সহিংস রূপ দেখেছি এবং অসংখ্য প্রাণহানি হয়েছে। অনেকে বলছেন, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে একটি পরিসংখ্যানে বলেছেন 147 জনের নিহত হওয়ার খবর পেয়েছেন। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি 200, 400, 500, অর্থাৎ মৃতের সংখ্যা নিয়েও কিন্তু এক ধরনের ধ্রুম জাল রয়েছে। সুস্পষ্ট কোনো তথ্য বা পরিসংখ্যান আমাদের কাছে নেই। তবে মৃতের সংখ্যা নিয়েও গুজব ছড়ানো হচ্ছে দেশে এবং দেশের বাইরে। সেই জায়গাগুলোতেও
সরকার বিশেষ করে সাইবার ট্রাইব্যুনাল এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি নিয়ে অনেক কথা হচ্ছে, সেখানে এক ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই বিদেশি কূটনৈতিক মিশনগুলোকে জানিয়েছে যে গুজবের যে সংখ্যা, সেই সংখ্যাতে বিভ্রান্ত না হয়ে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেটি আসুন, নিজের চোখে দেখুন এবং তারপরে সেটি নিয়ে কথা বলুন। সুতরাং এক ধরনের কূটনৈতিক বা কূটচাল সেটিও কিন্তু বিরোধী পক্ষ অব্যাহত রেখেছে। সবশেষে আমি বলবো যে শিক্ষার্থীরা অর্থাৎ সমন্বয়কারীরা যে ভিডিও বার্তার মাধ্যমে জনগণকে জানালো যে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। আপনি দেখেন রাষ্ট্রীয় স্থাপনাগুলো যেভাবে ধ্বংস করা হলো এবং যাত্রাবাড়িতে যেভাবে টোল প্লাজাকে ধ্বংস করা হলো, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, সেতু ভবনে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হলো এবং মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হলো, মেট্রো রেলে যেভাবে ভাঙচুর করা হলো, এটি নিশ্চয়ই শিক্ষার্থীরা করেনি, এটিও আমি বিশ্বাস করি। তবে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে অথবা এই আন্দোলনকে চাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামাত জোট করেছে কিনা বা দুর্বৃত্তকারীরা করেছে কিনা সেটি তদন্ত সাপেক্ষ বিষয়। আমরা সেটি নিয়ে এখনই মন্তব্য করতে চাই না। আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে তদন্ত করছে বলে বিশ্বাস রাখি এবং যারা জড়িত, যারা রাষ্ট্রের ক্ষতি সাধন করেছে, জনগণের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে, ধ্বংসযজ্ঞের কারণ হয়ে দাঁড়িয়েছে, আমাদের শান্তি নষ্ট করেছে, তাদের অবশ্যই বিচার হবে সেই প্রত্যাশা করি। সেই প্রত্যাশা আমরাও করি। জনাব শিপন, আরেকটা বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই। দৈনিক ইত্তেফাক একটি শিরোনাম করেছে, মোবাইলে সহিংসতার ছবি ভিডিও পেলেই গ্রেপ্তার, এবং রাজধানীতে গতকাল পর্যন্ত 229 জন, দেখুন 29টা মামলায় 2764 জনকে গ্রেপ্তার করা। এটি একটি খুবই আমলে নেয়ার মতো একটি বিষয় এবং আলোচনা করার মতো একটি বিষয় বলে আমি মনে করি। দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু সুফল এবং কুফল রয়েছে। সুতরাং যেভাবে তথ্যের অবাধ প্রবাহ রয়েছে, সেই প্রবাহের অপব্যবহারেরও সুযোগ মানুষের হাতে হাতে, ঘরে ঘরে। সুতরাং একটি তথ্য বা বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার বা গুজব ছড়ানোর মাধ্যম হিসেবেও সেরা অবস্থানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। আপনি দেখবেন যে কারফিউ জারির সাথে সাথে মোবাইল নেটওয়ার্কের যে ধ্বংসযোগ্য হয়েছে বা সেখান থেকে যে ডাটা বিচ্ছিন্ন ছিলাম আমরা, অর্থাৎ আমরা অনলাইন দুনিয়া থেকে সারা বিশ্বের বাইরে ছিলাম, এটি আমাদের জন্য নাগরিক হিসেবে আমাদের যথেষ্ট কষ্ট হয়েছে, কারণ আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি ডিজিটাল জীবন যাপনের সঙ্গে। আমরা একেবারে এতটাই অভ্যস্ত, একটি বাচ্চাও দেখবেন যে গেমস খেলা ছাড়া এখন খেতে পারে না। হ্যাঁ, সুতরাং পড়াশোনা করাতে গেলেও দেখা যায় যে গেমস খেলার একটা প্রলোভন তাদেরকে দিতে হয়। আমরাও বাস্তব জীবনে আমরা ফেসবুক নির্ভর হয়ে গিয়েছি, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়েছে। আমরা গণমাধ্যম কর্মী হিসেবেও কিন্তু তাই, ফেসবুক নির্ভর হয়ে গেছে, ব্যবসাও এবং সোশ্যাল মিডিয়া নির্ভর ব্যবসাও দিনকে দিন বিস্তৃতি লাভ করছে। আমরা ই কমার্সের কথা জানি। সুতরাং এই যে প্রাত্যহিক বাস্তবতা, সেই বাস্তবতা থেকে আমরা কিন্তু 11 দিন 10 দিন আমরা মোটামুটি বিচ্ছিন্ন ছিলাম বলা যায়। কিন্তু একটি বিষয়ে বলতে হবে, যদি সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বসাধারণের জন্য খোলা থাকতো তাহলে বাস্তবতাটা কি হতো? এই যে অপপ্রচারকারীরা, এই যে গুজবকারীরা, এই যে বিভ্রান্তিকর তথ্য জনগণের মধ্যে একে অন্যকে উস্কে দেওয়ার যে ব্যাপারটি ছিল, সেক্ষেত্রে সহিংসতা আরও বাড়ত বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। একইভাবে যে ভিডিওগুলো যদি ছড়ানো হতো, বিক্ষোভকারী, মারামারি, সহিংসতা, সেটি নিশ্চয়ই আমাদের জন্য কল্যাণকর ছিল না। এটি আরও বিস্তৃতি লাভ করত এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীরা বিভ্রান্ত হতো, তারা বুঝে না বুঝে সহিংসতায় জড়াতো কিনা সেটিও যথেষ্ট সন্দেহের বিষয়। আমরা প্রত্যাশা করি খুব দ্রুতই আমাদের দেশ স্বাভাবিক হয়ে যাক, সেই প্রত্যাশা আমাদের সবসময়। অবশ্যই আমরা প্রত্যাশা করি অনেক অনেক ধন্যবাদ স্বাভাবিক হয়ে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।